নমস্কার, ঠিক 8টা দুয়ারে রিপোর্টার নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আপনাদেরকে একটি ফিল্মে কায়দার পুলিশের বুদ্ধিমত্তায় কিভাবে পুলিশ এক ডাকাত দলকে ধরলো সেটি দেখাবো। পুরুলিয়ায় সেখানে মদের নেশায় ফাঁদে পড়ল ডাকাত। দুঃসাহসিক এক ডাকাতি হয় আর তারপরেই মদের নেশায় অর্থাৎ মদের বোতল ধরিয়ে দিল ডাকাত দলকে। পুরুলিয়ার ঘটনা দেখুন, সিসি ক্যামেরার সেই ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। মদের দোকানে সিসি ক্যামেরা ফুটেজে চিহ্নিত হয় একজন দুজন নয় ছজন ডাকাত এবং তারপরেই আগ্নেয়াস্ত্র সহ 6 ডাকাতকে গ্রেফতার করলো পুলিশ। অর্থাৎ ফাঁদে পড়েছে ডাকাত মদের নেশায়, মদের বোতল ধরিয়ে দিল ডাকাত দলকে একেবারে ফিল্মে কায়দায় পুলিশের বুদ্ধিমত্তায় ডাকাত দল গ্রেফতার হলো। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ইন্দ্রজিতের থেকে একবার জানার চেষ্টা করি। ইন্দ্রজিৎ, আমরা দেখলাম সিসি ক্যামেরাতেও ধরা পড়েছে, কিন্তু মদের নেশায় কিভাবে ফাঁদে পড়লো ডাকাতরা? দেখো প্রিয়াঙ্কা, গত 6 মাস ধরেই পুরুলিয়ার জেলা জুড়ে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছিল এবং পুলিশকে হিমশিম খেতে হচ্ছিল। তার কারণ এই ডাকাত দল বিভিন্ন জায়গায় ডাকাতি করছিল। তারা একদিকে যেমন সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছিল না, অন্যদিকে তারা যে মোবাইল ব্যবহার করছিল সেগুলোও ফেলে দিয়ে যাচ্ছিল। ফলে স্বাভাবিকভাবে সিসিটিভি ফুটেজের যে হার্ড ডিস্ক সেগুলোও তারা চুরি করে নিয়ে যাচ্ছিল বা ডাকাতি করে নিয়ে যাচ্ছিল। ফলে পুলিশের কাছে কোনো তথ্য বা কোনো প্রমাণ ছিল না যে ওদের কাছে পৌঁছাবে এবং অবশেষে পুলিশ একটি মদের বোতল পায় এবং সেই মদের বোতলের কিউআর কোড থেকে স্ক্যান করে একেবারে মদের দোকানের হদিশ পায়। সেখানে সিসিটিভি ফুটেজ থেকেই ধরা পড়ে যায় ডাকাত দলের 6 সদস্য এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ফলে স্বাভাবিকভাবেই পুলিশ যেভাবে ডাকাত ধরেছে তাতে একেবারে গোয়েন্দার গল্পকেও হার মানাবে। পুরুলিয়া জেলা পুলিশের এই যে ডাকাত ধরার যে বুদ্ধি, সেই বুদ্ধিকে সত্যি প্রশংসা করতে হয়। তার কারণ যে ডাকাত দল তারা জানতো যে মোবাইল বা সিসিটিভি ফুটেজের হাত ধরেই ডাকাতের কাছে পুলিশ পৌঁছাতে পারে। ফলে স্বাভাবিকভাবেই তারা সতর্ক ছিল। তবে পুলিশ অনেকটা এগিয়েই ভেবেছে এবং মদের বোতলের তুলে নিয়ে গেছে এবং সেই মদের বোতলের কিউআর কোড স্ক্যান করে সেই দোকানের হদিশ পেয়েছে। সেই দোকানের ফুটেজ এবং এলাকার সিসিটিভি ফুটেজ থেকেই ডাকাত দলটিকে চিহ্নিত করা হয়েছে এবং জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ফেলে যাওয়া মদের বোতলের কিউআর কোড স্ক্যান করেই ফাঁদে পড়ল ডাকাত। জেলা পুলিশ ডাকাত দল ধরেছে বা যেটা তোমাকে বললাম যে একেবারেই আমরা এটা গল্পে দেখি বা একেবারে ফিল্মি কায়দায় বা সিনেমায় এই ধরনের আমরা ঘটনা দেখে থাকি। তবে এবারে পুরুলিয়া জেলা পুলিশ যেভাবে ডাকাত দল ধরেছে তাতে সত্যি প্রশংসার এবং একটা মদের বোতল থেকে যে মদ খেয়েছে, মদ খাওয়ার পরে সেই ফাঁকা বোতল ফেলে দিয়ে গেছে ডাকাত দল, সেই বোতল থেকে একেবারে ক্লু বার করে একেবারে কিউআর স্ক্যান কোড করে ডাকাত দিককে ধরা, এটা সত্যি পুলিশকে প্রশংসা করতে হয়, পুরুলিয়া জেলা পুলিশের প্রশংসা করতে হয় এবং তার সাথে সাথে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জির প্রশংসা করতে হয়। তার কারণ পুলিশ প্রমাণ করে দিল যে পুলিশ চাইলে সব পারে, মদের বোতলের কিউআর কোড থেকেও ডাকাত ধরা যায়, সেটা প্রমাণ করে দিল একেবারেই। আমরা এই কেসগুলোর ইনভেস্টিগেশনে নেমে একটা গ্যাংকে ফিক্স আপ করি। সেই গ্যাংয়ের মধ্যে থেকে 6 জনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি। যে সাইনগুলোর উপর বেস করে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করি, অলমোস্ট সেই ক্ষেত্রেগুলো এরা প্রফেশনালি হ্যান্ডেল করেছে এবং যে মোবাইলগুলো লুট করে নিয়ে গেছিলো সেগুলো কিছু দূর গিয়ে সেগুলো এরা ফেলে দিয়ে চলে গেছিলো অ্যাবান্ডন প্লেসে। আমরা সেনাবোনার ক্ষেত্রে দেখেছি যা মোবাইল নিয়েছিল কিছু দূরে ঝোপের মধ্যে সেগুলো আমরা রিকভারি করেছিলাম। সিসিটিভির ফুটেজ নাদিয়ার ক্ষেত্রে যেটা ছিল যেখানে স্টোরেজ হয়েছিল সেই হার্ড ডিস্ক তারা নিয়ে চলে গিয়েছে। আমরা ইন্টারেস্টিংলি এখানে একটা জিনিস পাই, অকুস্থলের পাশেই আমরা একটা ওয়াইন বটল পাই। ওয়াইন বটলের কিউআর কোড থেকে আমরা কোন ওয়াইন শপ থেকে এটা কেনা হয়েছে সেটা সম্বন্ধে আমরা ডিটেলস পাই। এই 6 জনের মধ্যে 3 জন সাঁওতালডির একটি গ্রামের বাসিন্দা, 2 জন ধানবাদের কাটরাসের বাসিন্দা, 1 জন চন্দনকিয়ারির বাসিন্দা। এখনও কয়েকজন অ্যাকিউজ অ্যাবসকন্ড করছে। এদের পসেশন থেকে আমরা অলরেডি 6টা ফায়ার আর্মস এবং বেশ কিছু অ্যামিউনিশন সিজার করেছি। করে আরএসএস কার্যালয় তৈরি করার অভিযোগ, রাজনীতির রং না দেখে যেমন শিলিগুড়িতে তৃণমূল নেতাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, তেমনি আসানসোলের জলাজমি ভরাট নিয়েও পদক্ষেপের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আমাকে মলয় কালকে বলছিল কোন একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে 3 তলা বাড়ি করে নিয়েছে। বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও, আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি, কারণ বাড়িটা আরএসএস এর। তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো তা তুমি তাহলে আরএসএস এর বাড়ি কেন ভাঙবে না? আর পুকুর ভরাট করেছে। ল্যান্ড রেকর্ডে কি আছে দেখে নাও। ল্যান্ড রেকর্ডে যদি পুকুর থাকে, ল্যান্ড রেকর্ডে যদি জলাশয় জমি থাকে, তাহলে সেই পুকুর ভরাট করলো কি করে? আর এরপরেই তৎপর প্রশাসন। আসানসোলের 21 নম্বর ওয়ার্ডে আরএসএস এর বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ এবং আজ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর তৎপর প্রশাসন। দীপক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি দীপকের থেকে একটু জানার চেষ্টা করি। দীপক, আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর হয়েছে প্রশাসন, ঠিক কি কি পদক্ষেপ আজকে নেওয়া হলো? দেখো, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর সরাসরি ময়দানে নামলো আসানসোল প্রশাসন। আসানসোল পৌরসভার ইঞ্জিনিয়ার সহ প্রতিনিধি দল তারা ঘটনাস্থলে যায়, ভূমি দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে যায় এবং আসানসোল দুর্গাপুর পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে যায়। মূলত অভিযোগ কি, এই আরএসএস ভবন নির্মাণ করা হয়েছে জলা জমিকে মাটি ভরাট করে জমির রূপ পরিবর্তন করে পরে তারপরে এখানে আরএসএস ভবন নির্মাণ করা হয়েছে এবং তার জন্যে যে জমির নথিপত্র আছে সেই নথিপত্র চাওয়া হয় এবং যে আবাসন তৈরি করা হয়েছে, আবাসন তৈরি করতে যে পৌরসভার ছাড়পত্র লাগে সমস্ত ছাড়পত্র নথিপত্র চাওয়া হয়। যারা উপস্থিত ছিল এই ভবনে তারা কিন্তু এই নথিপত্র দেখাতে পারেনি। তারা জানিয়েছে কি হঠাৎই পৌরসভা এবং প্রশাসনিক আধিকারিকরা এই নথিপত্র তারা পরিদর্শনে এসছেন, দেখতে এসছেন, তাদের কাছে এই মুহূর্তে বর্তমানে নেই। তাদেরকে সময় দেওয়া হোক। তাহলে পৌরসভার পক্ষ থেকে 15 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই 15 দিনের মধ্যে আসানসোল পৌরসভার ইঞ্জিনিয়ার দপ্তরে গিয়ে পরে এই যে ভবন নির্মাণ করা হয়েছে, ভবন এবং জমি সহ সমস্ত নথিপত্র জমা দিতে হবে। যদি এই পৌরসভা সূত্রে জানতে পারছি, যদি এই নথিপত্র জমা না দেয় তাহলে কিন্তু আইনি ব্যবস্থা নিতে চলেছে এই ভবনের বিরুদ্ধে আসানসোল পৌরসভা। বেশ, এসেছিলেন ওনাদের কাছে, কেউ একটা কমপ্লেন করে, কে কমপ্লেন করেছে বা কমপ্লেনের কপি আমরা কিছু পাইনি। আমাদেরকে চাইছিল এই বিল্ডিং এর সাপোর্টিং ডকুমেন্টস, ডিড, এলার পর্চা, স্যাংশন প্ল্যান, মিউনিসিপ্যালিটি ট্যাক্স, আমার মধ্যে সবই দেওয়া আছে, কিন্তু আমাদের সমস্ত কাগজপত্র থাকে কেসব ভবনে। আমাদেরকে কালেকশন করার জন্য দিন পর আমাদের টাইম দিতে হবে। ওনারা রাজি হলো, আমি বললাম আমাদেরকে নোটিশ করুন। কি করবেন না, অফিসিয়ালি করুন। ওরা বললো হ্যাঁ তারা নোটিশ করছি, আমার নোটিশ করুন, আমরা ঠিক অফিসিয়াল এই যা বটে আমার টাইম নেবো, সেই টাইম দেবেন, আমরা দিয়ে দেবো সব। না, পুকুর কোনোদিন এটা ছিল না। এখানে এটা বিল্ডিং একটা কমপ্লেন অভিযোগ জমা পড়েছে, তো সেই নিয়ে আমরা কাছে বললাম কাগজপত্র প্রোভাইড করতে। ওনারা বললেন ওরা প্রোভাইড করে দেন। কমপ্লেনটা আমাদের কাছে রিসেন্টলি এসেছে। এরকম তো অনেক কমপ্লেন আরো জমা পড়েছে, যেগুলো পরে সেগুলো আমরা যা ব্যবস্থা নেওয়ার এরকম তত্ত্ব সবকিছু তো থাকে না, ওটা আমরা আগে এটা দেখবো, ভেরিফাই করবো আমরা। ঠিক আছে। মুখ্যমন্ত্রীর বার্তার পরেই তৎপর প্রশাসন, আমরা দেখেছি নির্দেশের পরেই তৎপরতা। শিলিগুড়ির কথা বলছি, শিলিগুড়ির সরকারি জমি দখলে কড়া পদক্ষেপ। গতকাল জমি দুর্নীতিতে গ্রেফতার তৃণমূল নেতা, গ্রেফতার গৌতম দেব ঘনিষ্ঠ নেতা দেবাশিস প্রামাণিক। আমরা দেখেছি গতকাল দিনভর জেরার পর গ্রেফতার হয় তৃণমূল ব্লক সভাপতি। কি বলবেন? কিছু বলবেন? রাজনীতির শিকার হলেন কি আপনি? আপনি কি রাজনীতির শিকার হলেন? দেবাশিস দা কি বলবেন, আপনাকে কেন গ্রেপ্তার করা হলো? জানি না, আমি কিছু তার জানি না, সত্যি কথা বলতেছি, আমি কিছু জানি না। জমির সম্বন্ধে আমি জানি না, জমির সম্বন্ধে কাজও করি না, জানি না কিছু না। বিনা মতলব আমার নাম দিয়ে দিছে, বিনা মতলবে। ধরছে আপনাকে? আমি বাড়ির থেকে ধরছে? আগের থেকে আসছি, খাওয়া দাওয়া তখন আমি কিছু জানি না। বলছে আপনি নাকি কোনো জমি দখল করার চেষ্টা করছিলেন? না, না, স্যার, কখনো না। জুলাপি রায়কে চেনেন? না। তাহলে আপনাকে কেন ধরলো? কি জানি নাম কিভাবে দিল আমাকে। আর আমাদের দেবাশিস প্রামাণিকের সাথে আপনার সম্পর্ক কি? পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, আমরা দেখেছি যে গতকাল দিনভর জেরার পর গ্রেফতার হয়েছে তৃণমূল ব্লক সভাপতি। আজ ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে?
দেখো গতকাল গ্রেপ্তারের পরেই কিন্তু প্রথমে তৃণমূলের যে ডাবগ্রাম ফুলবাড়ি সভাপতি তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জেরা করার পরেই কিন্তু যে 5 জন জমি মাফিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল তার মধ্যে কিন্তু 2 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আজ 3 জনকেই জলপাইগুড়ি আদালতে তোলা হয় এবং 7 দিনের পুলিশি রিমান্ডে কিন্তু তাদের পাঠিয়েছে আদালত এবং সেই মতোই কিন্তু পুলিশ এই তৃণমূলের যে নেতা দেবাশিস প্রামাণিক সহ যে দুজন ল্যান্ড মাফিয়া রয়েছে তাদেরকে পুলিশ জেরা করে মূলত যেটা করার চেষ্টা করছে যে এই যে একটা চক্র যেটা মুখ্যমন্ত্রী দিন তিনেক আগেই ঘোষণা করেছিলেন যে ডাবগ্রাম ফুলবাড়িতে জমি মাফিয়াদের একটা চক্র সক্রিয় হচ্ছে, এই যে চক্র সেই চক্রে আর কে কে জড়িত রয়েছে, কোনো বড় মাথা বা প্রভাবশালী কোনো তৃণমূল শাসক দলের নেতা জড়িত কিনা সেই নামগুলি কিন্তু বের করে আনার চেষ্টা করছে তদন্তকারী কর্তারা। এবং ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি আরও এক নেতার নামও কিন্তু এই যে অভিযোগে আরও একজন নেতার নাম রয়েছে সেই ডাবগ্রাম ফুলবাড়িরই শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির সদস্য গৌতম গোস্বামী, যদিও তাকে খুঁজছে পুলিশ। তাছাড়া আর বেশ কয়েকজন কাউন্সিলরের নাম জড়িত আছে বলে জানা যাচ্ছে, তবে এই বিষয়ে কিন্তু ঠিক কারা কারা জড়িত, কোন কোন এই চক্রে আর কে কে রয়েছে এবং এই তাদের জাল কতদূর পর্যন্ত বিস্তৃত করেছিল এই বিষয়গুলি কিন্তু এখন প্রাধান্য পাবে তদন্তকারী কর্তাদের কাছে। ইতিমধ্যেই কিন্তু আদালত যে রায় দিয়েছে 7 দিনের পুলিশি হেফাজতে থাকার, সেই মতোই কিন্তু তারা তদন্তে যাতে গতি আনতে চায় এবং তাদের আশা যে ধৃত তৃণমূল নেতা তাদের যে তদন্তে সহযোগিতা করবে। এইভাবেই কিন্তু তারা যে শুধু ডাবগ্রাম ফুলবাড়ি নয়, কাওয়াখালী, অন্যদিকে সেবক রোডেও কিন্তু এই চক্র একটা সক্রিয় আছে। এই চক্রের মূল মাথা কে, সেই মাথাকেই কিন্তু এখন খুঁজে বের করা প্রথম টার্গেট লক্ষ্য রেখেছে কিন্তু শিলিগুড়ি পুলিশের তদন্তকারী কর্তারা এবং তাদের সেই মতোই তারা গোটা বিষয়টি যাতে দ্রুত তারা গুটিয়ে নিতে পারে। এই ধৃত তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক সহ আরও 3 জন যে এখনও অধরা রয়েছে ল্যান্ড মাফিয়া, তারা কোথায় রয়েছে, এই 2 ল্যান্ড মাফিয়া যাদেরকে গ্রেপ্তার করছে তাদেরকে জেরা করে তাদের তথ্য আদায় করে তাদেরকেও ইতিমধ্যে কিন্তু তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। সেই মতো কিন্তু তোমাকে জানিয়ে রাখি এই বিষয়ে কিন্তু এখনো জলপাইগুড়ি বা শিলিগুড়ির কোনো তৃণমূল নেতাই মুখ খোলেনি। তারা বেশ, তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে কাউকে রেয়াত করা হবে না, অন্যদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে শুধুমাত্রই আই ওয়াশ এটি। মুখ্যমন্ত্রী যখন বলেছেন যদি তথ্য প্রমাণ থাকে, যে তথ্য প্রমাণ যার বিরুদ্ধে থাকবে সে অ্যারেস্ট হবে। তথ্য প্রমাণ যার বিরুদ্ধে নেই অন্যায়ভাবে তো কেউ অ্যারেস্ট হবে না। মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী, উনি যেভাবে বলেছেন সেভাবে না আমি খবর পেয়ে আসলাম। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, বিগত দিনে জেলা পরিষদের মেম্বার, বিধানসভাতে বিগত দিন আমি তুলেছিলাম যে জমির নদীকে ঘুরিয়ে দিয়ে, নদীর মুখ ঘুরিয়ে দিয়ে সেখানে ফ্যাক্টরি তৈরি হচ্ছে, সেখানে দখল করা হচ্ছে, সেখানে আমি কেস করেছিলাম। সেটা পর্যন্ত এখানে বিধানসভায় তোলা হয়েছিল, তার কোনো প্রতিকার হয়নি। আর কিচ্ছু না, এটা মানুষের সামনে আই ওয়াশ হচ্ছে এবং এই দৃষ্টিটা যাতে মানুষ ঘুরিয়ে নেয় সেই ব্যবস্থা করা হচ্ছে, অন্য কিচ্ছু না। দুনিয়ার জমির দালাল ওখানে রয়েছে, আরও তো জমির দালাল বসে আছে, অ্যারেস্ট করছে না কেন? কোনোভাবেই দুর্নীতি বরদাস্ত নয়, রেয়াত নয়, দলীয় নেতা কাউন্সিলরদেরও প্রয়োজনে গ্রেফতার। ও ডাবগ্রাম ফুলবাড়িতে জমি দুর্নীতিতে তৃণমূল নেতা গ্রেফতারের প্রসঙ্গ টেনে করা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। বিবেক, প্লিজ ক্রস চেক। এবং ওখানে আরো কিছু জমি হস্তান্তর হয়েছে, এসজিডি থেকে পুরো লিস্ট নাও। গত 7 বছরে কি কি জমি হস্তান্তর হয়েছে, তার মধ্যে কতটা রিয়েলি আইনত, কতটা রিয়েলি আইনত নয়। আর এবার আমরা নজর দেব জলপাইগুড়ির দিকে। জলপাইগুড়িতে সেখানে সরকারি জমিতে বেআইনি নির্মাণ, প্ল্যান পাস না করিয়েই নির্মাণের অভিযোগ সামনে উঠে আসছে। অনুমতি নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ স্থানীয়দের। রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রকির কাছ থেকে একবার জানার চেষ্টা করবো। রকি, সরকারি জমি, সে তার মধ্যে কিভাবে বেআইনি নির্মাণ হচ্ছে?
প্রিয়াঙ্কা, দেখো, গোটা রাজ্যে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন কোনো রকম বেআইনি কাজ করা যাবে না, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ধূপগুড়ি শহরের বুকে ধূপগুড়ি থেকে পালাকাটাগামী 31 নম্বর জাতীয় সড়কের পাশে জেলা পরিষদের জায়গায় প্ল্যান পাস না করেই সেখানে বিল্ডিং তৈরি হচ্ছে বলে অভিযোগ এলাকা ব্যবসায়ী থেকে শুরু করে বিরোধীদের। ধূপগুড়ি পৌরসভার অন্তর্গত এই এলাকায় একটি সুরেশদের স্মৃতি মার্কেট রয়েছে এবং সেখানে কিন্তু জেলা পরিষদের আধিকারিক থেকে শুরু করে জেলা শাসক সকলে এসেছেন যখন সেই কাজ তৈরি হয় এবং সেখানে আসার পর কিন্তু তারা বলেছিলেন যে এই সুরেশদের স্মৃতি মার্কেটের সামনে যাতায়াতের রাস্তা যেন ফাঁকা রাখা হয়, কারণ যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটলে অ্যাম্বুলেন্স অথবা ফায়ার ব্রিগেড ঢোকার জন্য রাস্তা থাকে। কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে সেই রাস্তা বন্ধ করে দিয়ে সেখানে কোন রকম আইন না মেনেই বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে। আর অভিযোগ করেছে এলাকার মানুষ, যদিও সেখানে যে কাজ করছিলেন সেখানে আমরা যখন সরজমিনে তদন্ত করতে যাই তারা কিন্তু কোন রকমের প্রতি উত্তর বা কোনো উত্তর দিতে চাননি। এর থেকে প্রমাণিত যে এইখানে নিয়ম বহির্ভূত ভাবে কাজ চলছে, যদিও বিরোধীরা সরব হয়েছেন স্থানীয় নেতাদের, তৃণমূল নেতাদের মততেই চলছে এই কাজ। বড় রকমের টাকা লেনদেনের বিনিময় কিন্তু এই কাজ চলছে বলে আধিকারিকরা সম্পূর্ণটাই আনদেখা করে যাচ্ছে, কারণ জাতীয় সড়কের পাশে যখন বিল্ডিং তৈরি হচ্ছে সেই রাস্তা দিয়ে যাতায়াত করেন সেই জেলা পরিষদের আধিকারিক থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে এসডিপিও, বিডিও সকলে, কিন্তু কোন রকম ভাবে সেই কাজকে আটকানো হচ্ছে না। স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছে আইনত যেন ব্যবস্থা না হয় এবং সেই সুরেশদের স্মৃতি মার্কেটে ঢোকার যে রাস্তা তা যেন পরিষ্কার করে দেওয়া হয় এবং সেখানে সেই কাজ যেন নজরে কোনোভাবেই আসছে না এই বেআইনি নির্মাণ। অভিযোগ যেটা ধূপগুড়ি যে চালাটি রয়েছে সুরেশদের স্মৃতি মার্কেট, তার সামনে দেখা যাচ্ছে কিছু দোকান তৈরি হচ্ছে, কংক্রিটের দোকান বা পাকাপোক্তভাবে, সেটা কোনো জেলা পরিষদের কোনো পারমিশন নেই। আমি এই নিয়ে ধূপগুড়ি মিউনিসিপ্যালিটি এবং জেলা পরিষদকে কমপ্লেন করেছি। এখন দেখা যাক পরবর্তীতে তারা কি পদক্ষেপ নেয়। কিন্তু তারপরে এখন তার সামনে দোকান হচ্ছে, এটা কি সমস্যা হতে পারে ভবিষ্যতে? বড় একটা সমস্যা হতে পারে, এগুলো নিয়ে তো কমপ্লেনও হয়েছে, এটাই বোঝাপড়া শুনেছি কমপ্লেন। আমি জেলা পরিষদ থেকে লোক পাঠাবো, তদন্ত করবে, তদন্ত করে তারপরে কি রিপোর্ট হয় আমি এখনো আমি ক্লিয়ার না সেটা অবৈধ কি না, কারণ লিখিত কোনো আকারে আমার কাছে কোনো অবজেকশন আসেনি, সেটা মৌখিক বলেছে। এবারে সেটাকে তো আমাকে যাচাই করতে হবে, আগে যাচাই করবো তারপরে। ধূপগুড়িতে যদি অবৈধ নির্মাণ হয় তাহলে তার জানার কথা, তার প্রতিনিধি ধূপগুড়িতে আছে, তার প্রতিনিধি থাকার পরে তারা নিশ্চুপ রয়েছে। নিশ্চুপ থাকার অর্থ কি? নিশ্চুপ থাকার অর্থ পরিষ্কার যে এটা মোটা টাকার লেনদেন ব্যবসায়ীদের সাথে হচ্ছে। তা না হলে জেলা পরিষদের পারমিশন ছাড়া, জেলা পরিষদের অথেন্টিক কাগজ ছাড়া কি করে নির্মাণ হয়? বর্ধমান শহর, সেখানে বেআইনি নির্মাণ, জলাভরাট, জবরদখল সহ একাধিক অভিযোগ। কড়া পদক্ষেপে বাধা দেওয়ার অভিযোগ সামনে উঠে আসছে। নাম না করে দলের নেতাদের একাংশকে নিশানা করছেন বর্ধমানের পুরপ্রধান। কি বলছেন তিনি শোনাবো আগে। এত সুন্দর করে জিটি রোডের পাশে ফুটপাত তৈরি করা হলো, লাইন দিয়ে লোক বসে গেছে, সেখানে সমস্ত ফুটপাত বন্ধ। তা আমার ওই রেলিং 42 লক্ষ টাকায় করে দিলাম সরাবার জন্য। এখন হকাররা ওই অনুপারে ছাউনি দিয়ে নিচেও বসে উপরেও বসে। এরা বর্ধমান শহরের লোকই নয়, বাইরে থেকে এনে টাকার বিনিময়ে এদের বসিয়ে দেওয়া হচ্ছে। ধরতে যাবেন এক একটা কেউটের বাচ্চা, আমার পেছনে অমুক কাকা আছে, আমার পেছনে অমুক দাদা আছে, যেখানেই হাত দিতে যাবেন ছবল খাবেন। এই সপ্তাহের মধ্যে চেষ্টা করব একটা রূপরেখা তৈরি করবার, যে অন্যায়গুলো যেগুলো বর্ধমান শহরে হয়েই চলেছে যতটা সম্ভব তার প্রতিবিধান করার জন্য। শরদিন্দু প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু থেকে একটু জানার চেষ্টা করি, অবৈধ কাজ রুখতে গেলেই ছবল খেতে হবে, অসহায় স্বীকারোক্তি করছেন বর্ধমানের পুরপ্রধান। এহেন স্বীকারোক্তির কারণ কি? দেখো, দুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌর প্রধানদের নিয়ে বৈঠক করেছিলেন এবং সেখানে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে এই ধরনের কাজ রেয়াত করা হবে না। এবং তারপরে আমরা দেখলাম যে পুরপ্রধান প্রকাশ্যেই একেবারে নিশানা করলেন দলের এক শ্রেণীর নেতা এবং কাউন্সিলরদের। তিনি বলছেন কাজ করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে, যেখানেই হাত দিতে যাব সেখানেই ছবল খেতে হবে। এবং তিনি এটাও স্পষ্ট করে দিচ্ছেন যে বালি মাফিয়া থেকে শুরু করে প্রমোটিং থেকে শুরু করে পুকুর ভরাট সব কাজেই
তাকে দলীয় নেতাদের একাংশ যে সেই কাজগুলোকে মদত দিচ্ছে, তা থেকে কোটি কোটি টাকা মুনাফা লুটছে, তা কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলছেন সব জায়গাতেই দেখা যাচ্ছে যে কারুর দাদা বা কারু কাকা তারা পেছনে জড়িয়ে রয়েছে, ফলে সেই জায়গায় কাজ করা যাচ্ছে না। তাই তিনি বলছেন কাজ করা ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কারণ এর আগেও আমরা দেখেছি বর্ধমান শহরে পুকুর ভরাট, একের পর এক পুকুর ভরাট আটকানোর চেষ্টা করেছিলেন চেয়ারম্যান, এবং তিনি সেটা বলছেন যে 4 তলা বাড়ির যে প্ল্যান, সেই বাড়ি 6 তলা 7 তলা হয়ে যাচ্ছে বিনা অনুমতিতে। এবং তিনি বোঝাতে চাইছেন যে এর পেছনে কিন্তু কাউন্সিলর বা নেতাদের একাংশের মদত রয়েছে। তাই তিনি বলছেন যে সব দায় তার উপর চাপছে, অথচ তিনি কিছু করতে পারছেন না, তার কাজ করা কঠিন হয়ে যাচ্ছে, এবং যেখানেই হাত দিতে যাচ্ছেন সেখানেই ছোবল খেতে হবে, এমনটাই তিনি প্রকাশ্যে বললেন। বর্ধমানের বিদ্যার্থী ভবন হাই স্কুলে একটি জল প্রকল্পের উদ্বোধন ছিল, এবং সেখানেই তিনি প্রকাশ্যে দলীয় কাউন্সিলর এবং দলীয় নেতাদের একেবারে এভাবেই নিশানা করলেন। প্রিয়াঙ্কা, বেশ, পুরপ্রধানের হাতে আইনি ক্ষমতা, তিনিই পদক্ষেপ করতে পারেন, প্রতিক্রিয়া দিচ্ছেন জেলা তৃণমূল সভাপতি রবি রঞ্জন চট্টোপাধ্যায়। পৌর প্রধান হিসাবে আইনে ওনার হাতে অনেক ক্ষমতা আছে। উনি যদি মনে করেন যে এগুলো বন্ধ করবেন, তাহলে নিঃসন্দেহে বন্ধ করতে পারবেন। সেক্ষেত্রে দলের কেউ যদি বাধা দেয়, দল নিঃসন্দেহে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আসলে তার সদিচ্ছাটাকে সামনে আনতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে যারা দলের কাজ করবে, কাজ করতে গিয়ে যদি অন্য কেউ বাধা দেয়, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। অতএব ছোবল খাওয়ার তো আর প্রশ্ন নেই। আর এবার আমরা নজর দেব ঝাড়গ্রামের দিকে। সেখানে আবার জমি মাফিয়ার দাপট, জঙ্গলের জমি সেটাও সাফ হয়ে যাচ্ছে, চাষের জমি হাতিয়ে নেওয়ারও অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। অর্থাৎ জঙ্গলের জমি সাফ হয়ে যাচ্ছে, চাষের জমি সাফ হয়ে যাচ্ছে। স্থানীয়রা ঠিক কি কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। যারা চাষি ছিল তারা তাদের সত্তা হারিয়ে ফেলছে, মানে কৃষক তার সত্তা হারিয়ে শ্রমিকে পরিণত হচ্ছে। যার জমির মালিক ছিল আজ তারা ভাড়াটে মজুরে পরিণত হতে বাধ্য হয়েছে। দেখা যাচ্ছে বিঘার পর বিঘা, আমার জন্মের পূর্বেরও তৎকালীন সময়ের শাল গাছ ছিল, রাতারাতি সেগুলি মাটি চাপা পড়ে ইন্ডাস্ট্রি হয়ে যায়। আমাদের একটা জমি আমরা স্বাধীনতার পর থেকে চাষাবাদ করে আসছিলাম পরিবার। সেক্ষেত্রে দেখা গেল এখন হঠাৎ করে জমির মালিকানা ওয়ারিশ বেরিয়ে গেছে, এবং সেটা অন্যায়ভাবে সেটা শুরু হয়েছে। রাজু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি রাজুর থেকে একটু জানার চেষ্টা করি। রাজু, ঝাড়গ্রামের জঙ্গলের জমি সাফ হয়ে যাচ্ছে কিভাবে? প্রশাসনের কি নজরে আসছে না? বিএলআরওর নজরে কি আসছে না? একদমই প্রিয়াঙ্কা, কারণ এই জায়গাতেই গলদ রয়েছে, কারণ প্রশাসনের এক অংশ জড়িত রয়েছে। কারণ যে বিএলআর এর কথা বলা হচ্ছে, সেই বিএলআর এর বিরুদ্ধেই অভিযোগ করেছেন এক স্থানীয় বাসিন্দা। তার অভিযোগ, এক বেসরকারি কোম্পানির মালিক সেখানে মদত দিচ্ছে এই সমস্ত জমির দালালদেরকে, তাদেরকে কাজে লাগিয়ে জঙ্গলের জমি সাফ করে দিচ্ছে। সেচ ক্যানেল, সেই সেচ ক্যানেলকে বন্ধ করে তাতে যদি জল না আসে, চাষের জমিতে চাষ না হয়, সেই জমি উর্বর হয়ে যায়, তারই ব্যবস্থা করা হচ্ছে। এবং তারপরেই সেই সমস্ত চাষের জমিতে ছাই ফেলে দেওয়া হচ্ছে, এই কারখানার ছাই ফেলে সেই জমিকে হাতিয়ে দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় মানুষজন। তাদের অভিযোগ যে স্থানীয় যে প্রশাসন বা বিএলআরও রয়েছে, তাকে জানালেও তাদের কাছ থেকে কোনো ব্যবস্থা বা কোনো রকমের কোনো সুরাহ তারা পায়নি। তাদের বক্তব্য, এই বিএলআরও এর তত্ত্বাবধানে তার সহযোগিতায় মূলত এই এলাকায় এই চাষের জমি বা জঙ্গলের জমি এবং স্থানীয় মানুষের যে জমি, সেই সমস্ত জমির নকশা চেঞ্জ করে ফেলা হচ্ছে, চরিত্র চেঞ্জ করে ফেলা হচ্ছে, এবং সেই জমিকে বিক্রি করা হচ্ছে। মূলত যেখানে দেখা যাচ্ছে যে অন্যান্য জায়গায় যে জমির রমরমিয়ে কারবার চলছে, ঠিক এখানেও একই রকম ভাবে জমির রমরমিয়ে কারবার চলছে। আর এখানে মদত দিচ্ছে এক কারখানার মালিক। আর সেখানে মূলত সাধারণ মানুষদের, যে সমস্ত চাষিরা রয়েছে, তাদেরকে পরিযায়ী শ্রমিক বানাতে চেষ্টা চালানো হচ্ছে, যাতে তারা মালিক থেকে পরিযায়ী শ্রমিক হয়ে যায়, এমনটা অভিযোগ করছেন স্থানীয় মানুষ। এবং একজন অভিযোগ করছেন যে তার জমির চরিত্র বদল করা হয়েছে, এবং যেখানে সেই জমির যে মালিকানা, সেই মালিকের ভিত্তিতে তারা এতদিন ধরে চাষ করছিল, সেই জমির মালিকানা চেঞ্জ করা হয়েছে, এবং সেই ভিত্তিতে বালি থানাতে অভিযোগ হয়েছিল, এবং সেই অভিযোগের ভিত্তিতেই সেই ব্যক্তি ঝাড়গ্রাম থানাতে অভিযোগ করেছে। ইতিমধ্যে স্থানীয় বিএলআরের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আর এই বিষয় নিয়ে বিএলআরের সাথে কথা বললে তিনি কোনো রকমের কোনো কথা বলতে চাইছেন না ক্যামেরার সামনে। বিএলআরও একদমই বিএলআরও তিনি বলছেন সংবাদ মাধ্যমের কাছে নাকি মুখ খোলার অনুমতি নেই। কি বলছেন শুনুন।
বলাতে আমার উচিত না। আমাকে তো উল্টে আমি তাহলে সার্ভিস রুলেই তৈরি করছি, আমাদের সার্ভিস রুলে এরকম নিয়ম নেই। মুশকিলটা হয়ে গেছে যে আমাদের বনের যে কোনটা আমাদের বনের জমি, কোনটা আমাদের বনের জমি নয়, তার সঠিক রেকর্ড কিন্তু আমাদের কাছে কোনো রেকর্ড নেই, ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে নেই। ফরেস্টকে শেষ করে দেওয়া হয়েছে, কিছু চক্র আছে যারা এই কাজগুলো করে বেড়াচ্ছে, এবং যারা প্রশাসক যারা আছেন তাদের সদিচ্ছাই ঠিক মতো আছে কিনা আমার খুব সন্দেহ আছে। এই জমি বিভিন্ন ভাবে মানুষকে হ্যারাস করে, হয়রানি করে জমিগুলো তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। কার উল্টো লোকের নামে রেকর্ড হয়ে কি করে রেকর্ড হতে পারে? সরকারের মদত না থাকলে সেখানে কি করে হতে পারে? আর এবার আপনাদেরকে দেখাবো আদিবাসীদের ভয় দেখিয়ে জমি দখলের অভিযোগ, যার জেরে বন্ধ হয়ে গেছে প্রকল্পের কাজ। বোলপুর সেখানের পাট্টা জমিতে আবাসন তৈরির অভিযোগ উঠে আসছে। অভিযোগ উঠছে যে আদিবাসীদের ভয় দেখিয়ে জমি জবরদখল করে নেওয়া হয়েছে, আর তাই আজ সকালে প্রকল্পের সামনে আদিবাসীরা বিক্ষোভ দেখান। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিতের কাছে যাব সরাসরি। ইন্দ্রজিৎ, আমরা দেখলাম আদিবাসীরা বিক্ষোভ দেখিয়েছেন আজ সকালে, সেই বিক্ষোভের জেরে সাময়িক উত্তেজনাও ছড়ায়। আবাসন সংস্থা তাদের তরফ থেকে কোনো বক্তব্য সামনে আসছে? দেখো, একদমই যেটা বলে রাখবো, শান্তিনিকেতন লাগোয়া যে জায়গাটির ঘটনা হচ্ছে, সবুজপত্র বলে একটি আবাসন তৈরি করা হচ্ছিল, সেখানে 22 বিঘা জমি নাকি পাট্টার জমি, সেই জমি দখল করা হয়েছে জোর করে যারা চাষি অর্থাৎ আদিবাসী মানুষদের কাছ থেকে। তারপর থেকে একটা বিক্ষোভের সৃষ্টি হয়। আজকে আদিবাসী মানুষজন সম্পূর্ণভাবে ওই সবুজপত্র বলে যে জায়গা যেখানে আবাসন তৈরি হচ্ছে তার গেট ঘিরে সম্পূর্ণভাবে বিক্ষোভ দেখাতে শুরু করে, এবং পরবর্তী সময় দেখা যায় পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে, এবং পুলিশকে গ্রামবাসীরা সরাসরি দাবি করেছিল যে ওইখানকার যারা কাজ করছে বা যারা ওখানকার যিনি প্রজেক্ট ম্যানেজার তিনি বেরিয়ে এসে বলুন যে তাদের যে জায়গা সেই জায়গায় যেন কাজ সম্পূর্ণভাবে বন্ধ থাকে। তারপরে দেখা যায় যে প্রজেক্ট ম্যানেজার তিনি বেরিয়ে এসে সরাসরি বলেন যে কাজ আপাতত বন্ধ থাকবে যতদিন না পর্যন্ত কোনো সুরাহা হচ্ছে। আর তাছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে বিএলআরওর পক্ষ থেকে ওই সবুজপত্রতে গিয়ে নোটিশ ছাপিয়ে দেওয়া হয়েছে, যাতে কালকে সকাল 9টা থেকে ওই জমির মাপ শুরু হবে, এবং আরো বেশ কিছু দাগ নম্বর তুলে দেওয়া হয়েছে, যে দাগ নম্বরগুলি ওই এলাকার মধ্যেই রয়েছে, এবং সেই যে দাগ নম্বরগুলিতে কিছু একটা অসুবিধা রয়েছে তার জন্য যেন কাজ বন্ধ থাকে, এমনটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং কাল সকাল 9টা থেকে মাপ শুরু হবে ওই জমি এলাকায়, যে কতটা পাট্টার জমি রয়েছে বা কতটা জমি জোর করে যে দখল করা হয়েছে বলা হচ্ছে গ্রামবাসীদের পক্ষ থেকে, সেটা কতটা সত্যতা রয়েছে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। প্রিয়াঙ্কা, আমরা জমি ফেরত নিতে এসেছি, আমরা জমি কিন্তু নেব, আমরা না করেছি বিক্রি, না করেছি আমরা জানি না কোনো কিছুই ব্যাপার, ওরা জোর করে নিয়েছে আর দখল করে নিয়েছে, এখন আমরা কিন্তু জমি চাই ফেরত। ভয় দেখিয়ে ওরা নিয়েছে, জমি নেবে না, ছেলের মাথা নেবে, তারপরে আমরা ভয়ে ছেড়ে দিলাম, তারপরে আমরা বলছি ওরা জমি নেবো। এরকম কোনো ইনস্ট্রাকশন নেই, এনাদের ইনভেস্টিগেশন যেহেতু চলছে তাই আমাদের কোম্পানির তরফ থেকে আমরা কোম্পানির যে নির্মাণ কাজ সেটা বন্ধ রাখছি। প্রশাসনিক ভাবে এই সমস্ত ম্যাটারটা ক্লোজ হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের নির্মাণ কাজ বন্ধ থাকবে আমাদের কোম্পানির তরফ থেকে। আর এবার আপনাদেরকে দেখাবো বনগাঁ পুরসভার 6 নম্বর ওয়ার্ডের ইছামতি নদীর উপরে। সেখানে রীতিমতো পাকা বাড়ি তৈরি করে বসবাস করছেন নিমাই কর নামে এক বাসিন্দা। আগে এই বাড়িটি মাটির বাড়ি ছিল, আর এখন সেখানেই দোতলা বাড়ি বানিয়েছেন নিমাই কর। কিভাবে হলো জানবো। প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, ইছামতি নদীর উপর প্রথমে মাটির বাড়ি, তারপরে পাকা দোতলা বাড়ি, কিভাবে সম্ভব হলো? দেখো, তোমাকে জানিয়ে রাখি, একদমই বলা যেতে পারে বনগাঁতে ইছামতি নদীর মধ্যেই ওই পরিবারের দাবি এটা অবৈধভাবে নির্মাণ করেছেন, যেহেতু অনেক লোকই এরকম ইছামতির মধ্যে বাড়ি করেছেন বলে দাবি করেছেন তিনি, এবং এখানেই তাদের আগে কাঁচা বাড়ি ছিল, এবং সেখানেই রীতিমতন ইছামতি নদীর মধ্যে কলাম দিয়ে তারা পাকা বাড়ি তুলেছেন, দোতলা বাড়ি রয়েছে। এই নিয়ে কিন্তু পরিবারের পক্ষ থেকে রেখা কর অর্থাৎ নিমাই করের স্ত্রী তিনি দাবি করেছেন যে এটা অবৈধ নির্মাণ, তবুও তারা করেছেন। যদি প্রশাসন মনে করে খাসের জায়গা, সেক্ষেত্রে পরবর্তীতে ভেঙে দিতে পারে। একদমই এই বিষয়ে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ জানিয়েছেন যে বিষয়টি তিনি সাংবাদিকদের এই খবর
বিদ্যাধরী ডিভিশনের উপরে যথেষ্ট রকম ভাবে বিরক্ত হয়েছেন। তিনি বলেছেন এটা বিদ্যাধরী ডিভিশনের কর্তব্য, তারা এই কাজটা করেনি এবং যদি তাদেরকে অর্থাৎ এই নিমাই করের পরিবারকে পুনর্বাসন দেয় তাহলে তারা অন্যত্র সরে যাবে। অন্যদিকে বিদ্যাধরী ডিভিশনের কর্তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করলে তাদের কোনো উত্তর পাওয়া যায়নি। প্রিয়াঙ্কা, বেশ। আর এদিকে নিমাই করের ছেলে, ওনার দাবি যে নদীর সঙ্গেই ওঠা বসা, তাই নদীর থেকেই রোজগার, তাই এখানেই বাড়ি বানিয়েছেন তারা। বাবা করেছে গাড়ি, মানে বাড়ি আমাদের এই তো গার্ডওয়াল এই তো মাঝে হালে হয়েছে, এর আগে তো ছিল না। বাড়িটা তো গার্ডওয়ালের পরে করা হয়েছে। বাড়ি গার্ডওয়ালে ওইটা পরে করা হয়েছে, আগে ছিল মানে ওই পায়খানা বাথরুম যে নিচে ওটা আগের থেকেই। মানে আমাদের নৌকারি, আমাদের কাজকর্ম তো সব জলেই কাজ আমাদের। এবার মানে নদীর থেকে আমাদের নদীর সাথে আমাদের রুটি রোজি সব নদীর সাথেই টাচ। আমাদের নৌকা ফৌকা সবকিছু মানে থাকে ওদিকে, নদীতেই থাকে, মানে দেখাশোনার একটা ব্যাপার থাকে। তো ওর জন্যই করেছে। আর পড়িনি তো আমি, আমার বাবাই করেছে। বহু ঘর নদীর পাড় দিয়ে আছে এরকম, সেইগুলো না রে দেখতে হবে। আপনার যেটা বাড়ি রয়েছে নদীর উপরেই, যে গার্ডওয়ালের পরে যে বাড়িটা করেছেন আপনারা, সেটা কি করা ঠিক হয়েছে? ঠিক হয়নি, মানে এটা জানতেন যে ওটা বেআইনি হচ্ছে, করছেন? এটা তো খাস জমি, কোনো ইয়েই নেই। না না, আপনার তো নদীর মধ্যে তো ওটা। আমার নদীর ভিতরে। হ্যাঁ, তা সেটা কি করা যায় নদীর মধ্যে বাড়ি? করা যায় না তো। জেনে শুনেই করেছেন? হ্যাঁ, জেনে শুনেই করা। মানে আপনি করা যায় না জেনেই করেছেন? বিদ্যাধরী ডিভিশনের অধীন ইছামতি নদী কিভাবে এই নির্মাণ হলো তারাই বলতে পারবে, দাবি করছে বনগাঁ পুরসভা। এটা আপনাদের মাধ্যমে শুনলাম, কারণ দীর্ঘদিন আগে যেটা খবর পেয়েছি 8-10 বছর আগে নাকি বাড়িটা হয়েছিল। তার আগে ওখানে যে ঘাটে যে লোকটা নৌকা পারাপার করতো, সেই লোক এমনি প্রতিবন্ধী, সেখানে বসবাস করতো, সেখানে পাকা বাড়ি করেছে। সুতরাং আমাদের সময়ের ঘটনা না, বিষয়টা আমাদের নজরে আসলো। তবে রেল বা বিদ্যাধরী ডিভিশন যেটা জায়গা আছে, এরা অরক্ষিত অবস্থায় সমস্ত জায়গায় রেখেছে, যার জন্য এগুলো হয়েছে। এই জায়গাগুলোর বিদ্যাধরী ডিভিশন বা রেল দপ্তরের যেখানে থাকবে সেখানে পুনর্বাসন দিলে তারা চলে যাবে। নদীর উপরে একেবারে দোতলা বাড়ির ছবি তো আপনাদের দেখালাম, আর এবার আপনাদেরকে দেখাবো পুকুর ভরাটের খবরে কড়া পদক্ষেপ, অর্থাৎ গ্রেফতার হয়েছে অভিযুক্ত। পুরুলিয়ায় সেখানে পুকুর ভরাটের অভিযোগে গ্রেফতার। গতকালই পুরুলিয়ায় পুকুর ভরাটের খবর হয়, আর এই ঘটনাস্থল পরিদর্শনে জেলা পুলিশ সুপার যান। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিতের থেকে একটু জানার চেষ্টা করি। ইন্দ্রজিৎ, সকল অভিযুক্তরাই কি গ্রেফতার হয়েছে? দেখো প্রিয়াঙ্কা, আমরা গতকালে এই খবর তুলে ধরি এবং পুরুলিয়া শহরের রামবাঁধ পাড়ার যে জলাশয় ভরাট, সেটা দীর্ঘদিনের হয়ে আসছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে, কিন্তু অভিযোগ করলেও প্রশাসন এসে দেখে চলে যায়, ফলে প্রশাসনের উপর রাস্তায় হারিয়েছিল। এবং কালকে আমরা এই খবরটা যেমন একদিকে দেখাই, অন্যদিকে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, এই দুই মিলিয়েই একেবারে প্রশাসন তৎপর হয়। গতকাল এই জেলা পুলিশ সুপার আসে এবং ভিজিট করে এবং পুকুর ভরাটের বিষয়টি একেবারে কড়া হাতে দমন করার জন্য প্রশাসন লেগে পড়ে এবং গ্রেপ্তার হয়। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন জমি মাফিয়া তিনি পলাতক আছেন। এবং এর সাথে আরও কারা কারা রয়েছে, কোনো সরকারি আধিকারিক রয়েছে কিনা বা পৌরসভার কেউ জড়িত রয়েছে কিনা, সেই বিষয়গুলো তদন্ত চলছে। এবং এই স্থানীয় বাসিন্দা যারা, তাদের বক্তব্য হচ্ছে, যেমন একদিকে গ্রেপ্তার হয়েছে জমি মাফিয়া, অন্যদিকে পুকুরটি যে জলাশয়টি ছিল সেই জলাশয়টি যেন আবার আগের রূপে চলে আসে। তার কারণ জলাশয়ের সিংহভাগ দখল করে বাড়ি তৈরি করা হয়েছে, বাউন্ডারি দেওয়া হয়েছে, ফলে এখন দেখলেই মনেই হবে না সেটি একটা জলাশয় ছিল। এবং স্থানীয় যারা বাসিন্দা তারা সেখানে জল ব্যবহার করত, ফলে স্বাভাবিকভাবেই তারা গ্রেপ্তারে অনেকটাই আশাবাদী যে এবার হয়তো তাদের পুকুরটা তারা ফিরে পাবে। প্রিয়াঙ্কা, একেবারেই ইললিগাল ভাবে যে যদি কেউ এগুলো করে তার এগেনস্টে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপ নেওয়া হবে। যদি কেউ ব্রিচ করে, যে এক্সিস্টিং ল আছে সেটাকে যদি কেউ ব্রিচ করে, তার এগেনস্টে তাদের বা তার এগেনস্টে আমরা স্টেপ নেব। রামবাঁধের ক্ষেত্রে কি অ্যারেস্ট হয়েছে কোনো? একজন আমরা জানি, একটা কমপ্লেন আমরা পেয়েছি, সেই কমপ্লেনের উপর বেস করে আমরা একজনকে অ্যারেস্ট করেছি। পুরুলিয়ায় পুকুর ভরাটের খবরে তো পদক্ষেপ হলো আমরা দেখলাম, আর সোনারপুর সেখানেও আবার পুকুর ভরাট, কাদা মাটি ফেলে চলছে জলা ভরাট। সোনারপুরের খেয়াদহ এক পঞ্চায়েতের ঘটনা।
প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের থেকে একবার জানার চেষ্টা করি। অর্পণ, পুকুর ভরাটের অভিযোগ সামনে উঠে আসছে, কাদের বিরুদ্ধে এই অভিযোগ? দেখো, সোনারপুর খেয়াদাও 2 গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং সেই সদস্যের পরিবারের এক সদস্যের বিরুদ্ধেই এই অভিযোগ। এখানে পুকুর ভরাট হচ্ছে এক অভিনব পদ্ধতিতে। তেলের ট্যাঙ্কারে করে আসছে কাদামাটি গোলা জল এবং সেই জলেই দিয়ে পুকুর এবং জলাশয় যেগুলো রয়েছে সেগুলো ভরাটের অভিযোগ করছেন এলাকার মানুষজন। দিনের বেলা তেলের ট্যাঙ্কার যদি আসে এলাকায় সেক্ষেত্রে অনেকেরই সন্দেহ কম হবে। মাটির গাড়ি এলে তারা বুঝতে পারবেন যে মাটির গাড়ি আসছে, কোথাও ভরাট হচ্ছে, কিন্তু এই তেলের ট্যাঙ্কার আসার ফলে সেইভাবে পুলিশ প্রশাসন বা স্থানীয় মানুষের চোখ এড়ানো সম্ভব। আর এই অভিনব পদ্ধতিতেই খেয়াদাহর বিস্তীর্ণ এলাকায় জলাজমি ভরাটের কাজ চলছে। যদিও যার বিরুদ্ধে অভিযোগ পঞ্চায়েত সদস্যর পরিবারের সদস্য, তিনি জানাচ্ছেন যে এই বিষয়ে তিনি কিছু জানেন না এবং পঞ্চায়েত জানাচ্ছেন তারা এই বিষয়ে অবগত নন। অবশ্যই তারা এই জলাজমি ভরাটের তারা বিপক্ষে এবং যদি এটা হয় তাহলে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু দিনের আলোতেই দেখা যাচ্ছে যে ট্যাঙ্কারে করে একেবারে দিনের আলোতেই দেখা যাচ্ছে পেট্রোলিয়াম সংস্থার গাড়িতে কাদা জল এনে ফেলা হচ্ছে পুকুরে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের পরিবারের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূল পঞ্চায়েত সদস্যের। কাদা আছে, পালিং এর কাজ হচ্ছে না, কাদা আছে মানে এই করে এটা কোথা থেকে আনা হচ্ছে? এই তো মানে ফ্ল্যাট হচ্ছে ওখান থেকে, জমিন আছে, বলতে ভাই জায়গাটা গাড্ডা আছে, ভর্তি হয়ে মানে জায়গাটা মাটি ফেলা হচ্ছে। মধ্যে কথা মাটির ক্রাইসিস বলে মানে এই পাক মাটি ফেলছেন। কবে থেকে পড়ছে এটা? 2-1 দিন হচ্ছে। এটা আগে কি ছিল? আগে তো সব এরকম গাড্ডাই ছিল, হইলে মানে এখানে মাছ চাষও হয়েছে। মাছ চাষ তো হয়েছে সব টোটালি, তাই 2 নম্বর এলাকাটায় তো মাছ চাষের জায়গা। আপনারা লোকালি কেউ অভিযোগ করেন না যে এইভাবে ভরাট হয়ে যাচ্ছে? তাহলে আর অভিযোগ করে হবা কি হচ্ছে? আমাদের এখানে অনেক ভেড়ি আছে, কিন্তু পুরোটাই তো ওয়েটল্যান্ড, জলাশয় ভূমি। এই জলাশয় ভূমি কোনোদিন ভরাট হোক বা এখানে কোনো কিছু হোক, আমরা কোনোটাই এর পক্ষে নই। ভেড়ি ভরাট হচ্ছে কি হচ্ছে আমি এই বিষয়টা জানি না, আর আমার দেওয়ার মিন্টু মন্ডল এর সঙ্গে কোনো কিছুর সঙ্গে যুক্ত নেই। তো ওয়েটল্যান্ডের কেস বিভিন্ন জায়গায় রয়েছে, আমি বললাম তো আমার দেখা হয়নি, আমি দেখে নিই বলছি কোন কোন জায়গাগুলো। আমি তো দেখলেন মেম্বারকেও বলেছি ইনস্ট্রাকশন, উনি দেখে নিন। আর এবার আপনাদের দেখাই নয়াঞ্জলি বুঝিয়ে রীতিমতো বাড়ি তৈরি হচ্ছে, এমনটা অভিযোগ সামনে উঠে আসছে পুরাতন মালদা থেকে। পুরাতন মালদার 12 নম্বর ওয়ার্ডে যেখানে পুলিশ ও পুরসভার অভিযান চলে, কারণ সেখানে নয়াঞ্জলি দখলের অভিযোগ সামনে উঠে আসছে। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সেবকের থেকে একটু জানার চেষ্টা করি। সেবক, কতদিন ধরে চলছে এই নয়াঞ্জলি ভরাটের প্রক্রিয়া? দেখো, বেশ কিছুদিন ধরে এই প্রক্রিয়া চলছিল, অত্যন্ত চুপিসারে নয়াঞ্জলি ভরাট হচ্ছিল, এমনটাই অভিযোগ। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী এসব নিয়ে সরব হন, আর তারপরেই আজকে প্রশাসন, পুলিশ, পুরসভা একযোগে অভিযান চালালো এবং বেআইনি পুকুর ভরাট বন্ধ করে দিল পুরাতন মালদহের 12 নম্বর ওয়ার্ডের খয়রাতিপাড়া এলাকায়। এখানে যেই এলাকায় পুকুর ভরাট বা নয়াঞ্জলি ভরাট হচ্ছিল অন্তত 1 বিঘে, এবং যার মালিক সরকার, খাস জলাজমি, সেই জলাজমি ভরাটের অভিযোগ এই সংলগ্ন এলাকার এক বাসিন্দার বিরুদ্ধে, এবং তিনি বেশ কিছুদিন ধরেই ভরাট করছিলেন। যদিও তিনি আজকে প্রশাসনের সামনে পড়ে গিয়ে তিনি বলেন তার বাড়ি তৈরি করবেন, তাই নিচু জমি তিনি ভরাট করছিলেন। নয়নজলিতে নাকি কোনো মাটি ফেলা হয়নি, কিন্তু স্পষ্ট ছবিতে দেখা গিয়েছে নয়নজলিতেও কিন্তু মাটি পড়েছে, যার মালিকানা দাবি করছেন প্রতিবেশী এক ব্যক্তি। যদিও পুরসভা স্পষ্ট জানিয়ে দিচ্ছে এই বিষয়ে শুধু পুকুর ভরাট বন্ধ নয়, আইনি পদক্ষেপ নেওয়া হবে, কারণ যে জায়গায় ভরাট করা হচ্ছে তা সরকারি মালিকানাধীন এবং এই জমি কোনোভাবেই ভরাট করতে দেওয়া হবে না, এবং যে জায়গায় জমি ভরাট হচ্ছে তাকে অন্তত 25 লক্ষ টাকা কাটা। অতএব এখানে যদি 1 বিঘার মধ্যে 1 কাটাও কেউ জবরদখল করতে পারেন তাহলে 25 লক্ষ টাকার সম্পত্তিতে তিনি কবজা করে ফেলবেন। আর এর জন্যই পুকুর বা নয়াঞ্জলি ভরাটের প্রবণতা চলছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে উঠে আসছে। একেবারেই অবৈধভাবে নয়নজলি ভরাটের অভিযোগ? না না স্যার, অবৈধভাবে কেন ভরবো? আমার জমা মাটি বাড়ি করবো, ওই জন্য ওখানে লেবেল করা হচ্ছে আমার জায়গা পর্যন্ত। নয়নজলি দিতে যাবো কেন? মাটি তো ফেলেছে, ঠিক আছে স্যার, ওটা বেআইনি হতে পারে, ঘর তো একটু ভরতে গেলে আর কি পারমিশন অল্প সেরকম কিছু নাই, দেখতে তো পাচ্ছেন। দেখেন ফাঁকা ল্যান্ড ওখানে বাড়ি করবো, ওই জন্য একটু লেবেল করছি আর কি।
আমার জায়গা, আমি তো 10-এর জায়গায় যাবো কেন, সরকারি জায়গায় যাবো কেন? নিজে জমি সারতে ভর করতে পারবো না, তাই আইন সরকার হিসেবে যেটা হয় ওইভাবে করবো, করতে হয়। কি বললো আজকে? বললো যা করেছে আর করতে হবে না। বিগত দিনে আমাদের এই শহরে একটা জলাশয় আমরা ভরাট করতে দেয়নি, একটা না, এবং আগামী দিনে আমরা কোনো জলাশয়কে অবৈধভাবে আমরা ভরাট করতে দেব না। এখানটা আমরা এসে দেখলাম যে এখানটায় যে আমাদের যে গভর্নমেন্টের ল্যান্ডটা আছে, নয়নজলি আছে, সেখানে বেশ কয়েক গাড়ি এখানটায় মাটি ফেলেছে। সেই মাটিটাকে আমরা আজকে যে আমি প্রশাসনের সঙ্গে বসছি, এই মাটিটাকে আমরা উঠিয়ে ফেলে দেবো। কেউ কারা তাদের বিরুদ্ধে স্টেপ না হবে। নয়নজলি ভরাটের পর এবার আপনাদের দেখায় বালি মাফিয়া দৌরাত্ম্য আমতা। সেখানে রমরমিয়ে চলছে বেআইনি বালি খাদান। অভিযোগ, প্রতিদিন রাতে খাল থেকে বালি তুলে চলেছে, তারপরে চলছে দেদার পাচার। আমতা 1 নম্বর ব্লক, সেখানে মান্দারিয়া খাল থেকে বালি পাচার চলছে রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত। পাইপলাইন বসিয়ে দেদারে চলছে বালি তোলার কাজ। প্রতিনিধি সন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সন্তুর থেকে একটু জানি। সন্তু, আমরা দেখেছি মুখ্যমন্ত্রী তিনি কড়া বার্তা দিয়েছেন, তারপরেও কি হুঁশ ফেরেনি আমতা প্রশাসনের? দেখো, আজ দুপুরে নিউজ 18 বাংলার যখন এই খবর সম্পর্কে, তারপরেই কিন্তু সেচ দপ্তরের পক্ষ থেকে আমতা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেচ দপ্তরের অভিযোগ পাওয়ার পরেই কিন্তু পুলিশের তরফ থেকে এলাকায় যাওয়া হয় এবং সেখানে বেশ কিছু সামগ্রী কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটাই কিন্তু সেচ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। যেটা ঘটনা, আমতার 1 নম্বর ব্লকের মান্দারিয়া খাল, সেই খালের ওপর দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল সেখানে যে বালি, সেই বালি কিন্তু রাতের অন্ধকারে পাইপের মাধ্যমে তোলা হচ্ছে এবং সেই বালি ডাম্পারের সাহায্যে রাতেই পাচার করা হচ্ছে। স্থানীয়রা বারবার বলছিল যে সেখানে নানাভাবে তারা প্রতিবাদ করলে তার হুমকি দেওয়া হতো, এমনকি তারা বলতো এখানে সরকারি কাজ আছে, তার ভয় তারা এতদিন তারা মুখ খুলতে পারেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বেআইনি বালি এই কারবারের বিরুদ্ধে সরব হন, তারপরেই কিন্তু মহিলারা সাহস যোগায় এবং তারা আমতা 1 নম্বর বিডিও অফিসে যেমন অভিযোগ করেছিলেন, তেমনি সংবাদ মাধ্যমের সামনেও মুখ খুলেছিলেন। তারপরেই কিন্তু কার্যত টনক নড়েছে প্রশাসনের। আজ সেচ দপ্তরের পক্ষ থেকে কিন্তু আমতা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশের তরফ থেকে বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে এই বালি চুরি কাণ্ডে। এখানে সন্ধ্যেবেলা পাইপগুলো সরিয়ে রেখে দিয়েছে, সেই সন্ধ্যেবেলা জুড়বে, এখানে মেশিনটা জুড়বে এখানে। তারপরে রাত 9টার পর জেসিবি ঢুকবে, তারপর এবার 8টা-10টা লরি ঢুকবে, এবার মাল বইতে শুরু করবে সারা রাত, ভোর 4টে 4:30 পর্যন্ত। প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি? তারা যে যার পয়সা খাচ্ছে, কে ব্যবস্থা নেবে? না পয়সা খেলে এত বড় কাজটা কেউ করতে দেয়? এবার আমরা সাধারণ মানুষ, আমরা নদীর ধারে ঘর করেছি, আমরা এটা আপত্তি জানাচ্ছি। একদিন নদী থেকে বাড়ি তোলে, তারপরের দিনে গাড়িতে করে নিয়ে যায়, বলে যে এটা এলএনটির কাজ হচ্ছে, হ্যান হচ্ছে ত্যান হচ্ছে বলে আমাদেরকে বুঝিয়ে দেয়। আমরা দীর্ঘদিন বলি, বলার সত্ত্বেও ওরা কোনোদিনও শোনে না। রাতের অন্ধকারেই মূলত কাজ হয়, রাতের অন্ধকারে, রাত ছাড়া আর কোনো কাজ হবে না। থানা জানে না এটা হতে পারে না, থানা জানে, আমরা তো চিনি না। অন্য লোক আসে, রাত্রিরে কাজ হচ্ছে, মাটি তুলছে। হ্যাঁ, ওই তো মেশিন দিয়ে রাত্রি 9টার পর থেকে গাড়ি আসবে, এবার মাল যেতে শুরু করবে ভোর 4টা। আপনাদের তো সমস্যা হয়? সমস্যা হবে তো, এক তো গাড়ির আওয়াজ, তারপর আমাদের নদীর ধারে বাড়ি, আমাদের তো ধস নেবে। আজকে তো ভিডিওকে জানিয়েছেন? হ্যাঁ, আজকে জানানো হয়েছে। আমার নলেজে আসার সঙ্গে সঙ্গে আমি এগুলো আমতা থানার ওসিকে জানিয়েছি, বিডিওকেও জানানো হয়েছে এবং ইরিগেশনের এসডিওকে দিয়ে ফাইল লঞ্চ করতে বলা হয়েছে, তাহলে ওরা সহজে পুলিশ অ্যারেস্ট করবে। সেই ব্যাপারেও ডিসিশন হয়ে আছে। আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স। আর এবার দেখাবো দাসপুর, সেখানে খাদ্য দপ্তরের অফিসে তালা। রেশন ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, যার জেরে স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যখন সামনে আসে, তারপরেই কিন্তু খাদ্য আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখায়। প্রতিনিধি সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত থেকে একবার জানি, সুকান্ত, খাদ্য দপ্তরের অফিসে তালা দিয়ে বিক্ষোভ করতে হলো, কিন্তু ঠিক কি কি অভিযোগ মূলত? দেখো, খাদ্য দপ্তর যে রেশন ডিলার নিয়োগ করছেন সেখানে দুর্নীতি হচ্ছে এমনই অভিযোগ তুলে খাদ্য দপ্তরের অফিসে তালা দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভে সামিল কারা না, গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সহসভাপতি সহ তৃণমূল নেতৃত্ব এবং এলাকার মানুষ। তাদের দাবি যে বৈধভাবে, অর্থাৎ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বা মাইক প্রচার করে বা যে ধরনের প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ পঞ্চায়েত সমিতির সভাপতিকে জানানো, বিডিওকে জানানো এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানানো, সেই জানানো হয়নি বলে দাবি তুলেছেন তারা। এবং তার জেরেই আজকে খাদ্য দপ্তরে তারা তালা দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। দীর্ঘক্ষণ বিক্ষোভের পর দাসপুর থানার পুলিশ এসে খাদ্য দপ্তরের এই যে তালা দেওয়া, সেই তালা খুলে দেয়, কিন্তু পরে পুলিশ গিয়ে তালা খুলে দেয়। বেশ,
রেশন ডিলারের নিয়োগ সিস্টেমটা পুরো খাদ্য ভবন থেকেই হয়, এটা হচ্ছে ডিপার্টমেন্টাল একটা সিস্টেম। অবৈধ কোনো প্রশ্নই নেই। আমরা তো ওখানে মাইকিং হয়েছে বলে, প্রচার হয়েছে বলেই তো কিছু লোক জানতে পেরেছে এবং তারা অ্যাপ্লাই করেছে। যারা অ্যাপ্লাই করেছে তাদেরগুলো আমরা যাচ্ছি কাগজপত্রগুলো ঠিকঠাক আছে কিনা দেখতে, কি হবে কি না হবে, কে পাবে, এটা তো কোনো প্রশ্নই আসে না এখন। আপনি বলছেন বৈধভাবেই সব? বৈধই, সবই বৈধ। আমাদের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতে রেশন নোটিফিকেশন হয়েছে নতুন। সভাপতিকে জানতে চেয়েছিলাম, আমি বিডিওকে জানতে চেয়েছিলাম, কর্মাধ্যক্ষকে জানতে চেয়েছিলাম। উনি বললেন যে আমরা কেউ জানি না যে নোটিফিকেশনটা হয়েছে। তাহলে এইভাবে। আর এবার দেখাই বিপজ্জনক সেতুতে কিভাবে ঝুঁকির যাতায়াত চলছে ইসলামপুরে। সেখানে গাইশাল পঞ্চায়েতে প্রাণ হাতে নদী পারাপার বাসিন্দাদের। প্রতিনিধি চঞ্চল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চলের থেকে একটু জানার চেষ্টা করি। চঞ্চল, এই যে সেতু যেখান দিয়ে স্থানীয়রা যাতায়াত করছেন, যখন তখন তো দুর্ঘটনা ঘটে যেতে পারে, প্রশাসনের নজরে কেন আসছে না? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর ব্লকের গাইশাল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে রামপুর এলাকা, সেই রামপুর এলাকার বুক চিরে গিয়েছে সিরিয়ানি নদী। আর এই সিরিয়ানি নদীর উপরেই রয়েছে একটি সেতু। সেই সেতুটি বহু পুরনো এবং আস্তে আস্তে সেই সেতুটি দুর্বল হতে শুরু করে এবং বিপজ্জনক অবস্থায় পরিণত হয়েছে। কারণ যে একদিকে সেতুটির যে অংশ, সেটি অংশ কিন্তু বসে গিয়েছে এবং যে কংক্রিট ওটা ঢালাইয়ের যে অংশটি রয়েছে সেটিও কিন্তু আস্তে আস্তে ফাটল ধরতে শুরু করেছে। তবে এই গ্রামবাসীরা যেটা আশঙ্কা করছে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। তবে এই নিয়ে কিন্তু স্থানীয় যে বিধায়ক রয়েছে আব্দুল করিম চৌধুরী, এমনকি এলাকার যে সাংসদ ছিলেন দেবশ্রী চৌধুরী, তারও কাছে কিন্তু ব্রিজের দাবি তুলেছিলেন গ্রামবাসীরা। কিন্তু সেতু মেরামতিতেও তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। অন্যদিকে রেলগেটের পাশে সেখানে তৈরি হবে আন্ডারপাস, তাই রেলের জমিতে থাকা বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ। ঘর ছাড়তে নারাজ রেল লাইনের পাশের ঝুপড়ির বাসিন্দারা। বাঁকুড়ার ভাদুলে এবার রেলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। প্রিয়ব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত থেকে একটু জানার চেষ্টা করি। একেবারে প্রিয়াঙ্কা, তুমি যেমন বলছো দক্ষিণ পূর্ব রেলের এই ভাদুল রেলগেট, সেই রেলগেট কিন্তু এতদিন আনমেল্ড রেলগেট ছিল এবং সেটাকে আন্ডারপাস করার সিদ্ধান্ত নিয়েছে রেল। কিন্তু এই আন্ডারপাস করতে যে বাসিন্দারা রয়েছে রেল পারে, সেই বাসিন্দারা দীর্ঘদিন ধরে রয়েছেন, সেই বাসিন্দারা কিন্তু উচ্ছেদ করতে হচ্ছে এবং উচ্ছেদ নোটিশ দেওয়ার পর থেকে কিন্তু আন্দোলন চলছে। সেই আন্দোলনবাসীরা তারা দাবি করছেন যে কোনোভাবেই তারা এই এলাকা ছেড়ে যাবেন না, কেননা বাপ ঠাকুরদার আমল থেকে তারা এই এলাকায় রয়েছেন এবং এই বর্ষার মুখে তারা যদি উচ্ছেদ করা হয় তারা কোথায় যাবেন। এর পাশাপাশি যেসব গ্রামের মানুষজন যারা এই আন্ডারপাস হলে তারা উপকৃত হবেন ঠিকই, কিন্তু সেই আন্ডারপাস তৈরি করা হচ্ছে তারা কিন্তু উচ্চতা অত্যন্ত কম করা হচ্ছে এবং রেলের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে 12 ফুটের উচ্চতা দেওয়া হয়েছে, স্থানীয় মানুষজন দাবি করছে 14 ফুটের উচ্চতা দিতে হবে, কেননা মুমূর্ষু স্মরণে কখনো রুগী, কখনো আবার অ্যাম্বুলেন্স, কখনো হয়তো অগ্নি নির্বাপক যন্ত্র তারা যেতে হলে কিন্তু এই রাস্তা 14 ফুট করতে হবে। সেক্ষেত্রে কোনো রকম বিপজ্জনক ঝুঁকি না নিয়ে 14 ফুট করা হলে তারা কিন্তু এই রেলপথ বা আন্ডারপাস করতে দিতে রাজি আছে, কিন্তু নচেত কিন্তু এই আন্ডারপাস করতে দিতে রাজি নন। এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা। কারণ আজকে আমাদের এই ধরুন বস্তি এরিয়া, এই বস্তি এরিয়াতে যদি কোনো আগুন লেগে যায় কোনো ফায়ার ব্রিগেড ঢুকবে না, সেই কথায় ওনারা যেটা দিয়েছিলেন আজকে ওনারা সেই কথাটা কিন্তু রাখছেন। বর্ষাকালে আমাদের ধরুন টাউনের অর্ধেকটা জল আমাদের এই দিক দিয়ে বেরোয়, একটা ছোটখাটো নদী হয়ে যায়। তাহলে আমরা সমস্যা আছে সোজা বেকা, মানে আগে যেটা হচ্ছে সেটার ব্যাপার নেই। তো পাবলিক ডিমান্ড হচ্ছে সোজা করার জন্য, তো আপনারা করছেন না কেন? সাহেবরা আছে, অফিসাররা আছে, তাদের সাথে তারা ডিসকাস করছে, আলোচনা চলছে, আলোচনার মাধ্যমে সবটাই হবে, আলোচনা চলছে। আর এবার আপনাদেরকে দেখায় বেসামাল পুরুলিয়া শহর। কেন জানেন? গরুর গুঁতোয় গবাদি পশু রাস্তার দখল নিয়ে নেওয়ায় যখন তখন ঘটে যেতে পারে দুর্ঘটনা। সমস্যায় পড়তে হচ্ছে পথ চলতি মানুষদের। ইন্দ্রজিৎ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি ইন্দ্রজিতের থেকে একবার জানার চেষ্টা করে। ইন্দ্রজিৎ, পথ চলতি মানুষদের সমস্যায় পড়তে হচ্ছে কারণ গবাদি পশু প্রায় রাস্তাটাকেই তো দখল করে নিয়েছে। প্রশাসন, স্থানীয় প্রশাসন কি কোনো ব্যবস্থা করছেন? দেখো প্রিয়াঙ্কা, এই সমস্যা দীর্ঘদিনের এবং পুরুলিয়া শহরের বিভিন্ন রাস্তা আমরা দেখতে পেয়েছি যে একেবারেই মাঝ রাস্তায় গবাদি পশুরা শুয়ে আছে, কোথাও বসে আছে, কোথাও চড়ছে। ফলে স্বাভাবিকভাবেই একেবারেই তারা রাস্তা জুড়ে থাকার কারণেই পথ দুর্ঘটনা বাড়ছে। একদিকে যেমন সাধারণ মানুষ আহত হচ্ছে, অন্যদিকে গবাদি পশুরাও আহত হচ্ছে। ফলে এই সমস্যা দীর্ঘদিনের এবং পুরুলিয়া পৌরসভার সাথে আমরা কথা বলেছিলাম এক কাউন্সিলরের সাথে, তিনি জানিয়েছেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি, কিন্তু এই যে গরুগুলো বা গবাদি
পশুগুলো ঘুরে বেড়াচ্ছে পুরুলিয়া শহরের রাস্তায়, যার জন্য সমস্যা হচ্ছে স্থানীয় মানুষের এবং একেবারে স্থানীয় মানুষদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। এটা তো একটা রাস্তা, এখানে গবাদি পশু থাকার তো কোনো উচিত নয়। এটা প্রশাসনের দেখা দরকার, মিউনিসিপ্যালিটি দেখা দরকার। এখানে রাস্তা জাম হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এমনকি কোনো সময় গরুরও লেগে যাচ্ছে। যাদের গরু আছে ওদেরকে আগে ইনিশিয়েটিভ নেওয়া উচিত। ভোর হলে গরুগুলো ছেড়ে দেয়, রাস্তা যানজট হয়ে যাচ্ছে, জাম হয়ে যাচ্ছে, অনেকে অ্যাক্সিডেন্টের কারণ এইটাও একটা আছে। তো এইগুলো কিছু প্রশাসন, আমাদের পুরুলিয়া মিউনিসিপ্যালিটি এইগুলোকে নজর দেওয়া উচিত। সমস্যার কথা মানছেন স্থানীয় কাউন্সিলর, আর তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কাউন্সিলরের। এটা একটা পুরুলিয়া শহরে সত্যি একটা গম্ভীর সমস্যা। এটা চেয়ারম্যান সাহেবের নজরে আছে এবং আমাদেরও নজরে আছে। তার জন্য দ্রুত সমাধান করার চেষ্টা চলছে। খুব জলদি মধ্যে এটা সমাধান হয়ে যাবে।